শিশু রামিসা হত্যার প্রতিবাদে উত্তপ্ত রাজপথ, দেশ জুড়ে বিক্ষোভ, অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি, দ্রুত বিচার করে দৃষ্টান্ত করতে চায় সরকার, আস্থা রাখছে পরিবার। ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে দোষারোপ, মামলা দায়ের এনসিপির, মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে ছাত্র দলের বিক্ষোভ। মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারে যুদ্ধের ধাক্কা, চ্যালেঞ্জের মুখে 5 বছরে 1 কোটি শ্রমিক পাঠানোর লক্ষ্য, বিকল্প গন্তব্যের খোঁজে সরকার, দক্ষতায় জোর দেওয়ার তাগিদ। সন্ত্রাসের অভয়ারণ্যের তকমা মুছে বদলে যাচ্ছে জঙ্গল সলিমপুর, তৈরি হতে যাচ্ছে অত্যাধুনিক পুলিশ একাডেমি, আগ্রহী অন্যান্য বাহিনীও, চলছে মাস্টার প্ল্যান তৈরির কাজ। এবং ইরান যুদ্ধ নিয়ে মতপার্থক্যের মধ্যে ট্রাম্প প্রশাসনে তুলসী গ্যাবার্ডের পথ চলা শেষ, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে ইস্তফা, 30 জুন থেকে কার্যকর। পরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ধর্ষণ হত্যার বিচার দাবিতে উত্তপ্ত ঢাকার রাজপথ, বিক্ষোভ, মানববন্ধন করেছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন। অপরাধীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সর্বস্তরের মানুষ। এদিকে রামিসার পরিবারের সঙ্গে দেখা করে বিএনপি নেতৃত্ব জানান, হত্যার দ্রুত বিচার করে দৃষ্টান্ত করতে চায় সরকার। প্রধানমন্ত্রীর আশ্বাসে বিচার পাবেন বলে আশাবাদী রামিসার বাবা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। দ্রুত বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। জুমার নামাজের পর মিরপুরে বিক্ষোভ মিছিল বের করেন রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে 10 নম্বর গোলচত্বরে অবস্থান নেন তারা। রামিসা হত্যার দ্রুত বিচার সহ নানা স্লোগান দেওয়া হয়। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। কোরবানির আগে আপনারা বিচার সম্পন্ন না করেন, আমাদের এই দাবি অটল থাকবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনেও বিক্ষোভ মিছিল হয়। মুসল্লিরা বলছেন, বিচার ব্যবস্থার সংস্কার ছাড়া বন্ধ হবে না নারী নিপীড়ন। রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির প্রতিচ্ছবি। রামিসা হত্যার বিচার দ্রুত না করা হয়, এই তামাশা বাংলার মুসলমান আর বরদাস্ত করবে না। এর আগে রামিসার বাসার সামনেও মানববন্ধন করেন স্থানীয় জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অপরাধীর কঠোর শাস্তি ও সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। কেন রামিসার মতো মানুষকে মারা হলো? রামিসার কি দোষ ছিল? এর বিচার আমরা চাই যেন এরকম ঘটনা আর কখনোই যেন না ঘটে। 24 ঘন্টার ভিতরে প্রত্যেকটা দর্শককে শাস্তি প্রদান করা হয়, সে কার্যকর ব্যবস্থা আমরা চাই। এদিকে রামিসার পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নিপুণ রায়চৌধুরী জানান, দ্রুত সময়ের মধ্যে হত্যার বিচার নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন, যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। প্রধানমন্ত্রীর আশ্বাসে হত্যাকারীদের বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানান রামিসার বাবা। প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন, এটাই আমি প্রত্যাশা করি। এদিকে রামিসা হত্যা মামলায় কোনো আইনজীবী আসামি পক্ষে লড়বেন না বলে ঘোষণা দিয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও রামিসা হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উচ্চারিত হয় সবার কণ্ঠে। প্রতীকী লাশ নিয়ে রাজপথে মিছিল, ক্ষোভ আর নিন্দার ঝড়।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে ফুঁসছে সারা দেশ। বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ মিছিল বের করে শত শত মানুষ। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সবাই। নারায়ণগঞ্জে সাংস্কৃতিক সংগঠন খেলাঘর আসর প্রতিবাদী মানববন্ধন করে। অংশ নেন কোমলমতি শিশুরাও। সকল শিশুদের উপর যেই নিপীড়ন নির্যাতনের যেই ঘটনাগুলো ঘটে এইটির বিচারের জন্য একটি আলাদা শিশু আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। শিশুর নিরাপত্তা নিশ্চিত করো এবং জাস্টিস ফর রামিসা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পিরোজপুরের সড়ক মহাসড়ক। এছাড়া কিশোরগঞ্জে জুমার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদ মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বাংলার মানুষ এই রামিসার ধর্ষকের বিচার প্রত্যক্ষভাবে প্রকাশ্যে দিবালোকে দেখতে চায়। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে রামিসার কবর জিয়ারত করে পরিবারের সদস্যরা। জুমার নামাজের পর ইছাপুর ইউনিয়নের মধ্যম শিয়ালদি এলাকায় কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন স্বজনরা। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় গ্রেফতার সোহেল রানার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। তার অতীত কর্মকাণ্ড খুব করতে পারলো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এবং যে কোনো একটা, আপনি জানেন যে এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবোর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। চট্টগ্রামের বাকলিয়ায় 3.5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় গ্রেফতার মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণ চেষ্টার শিকার শিশুটিকে রাখা হয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। ধর্ষণ হয়েছে কিনা নিশ্চিত হতে ডিএনএ নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এদিকে পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার চেয়ারম্যান খাতা এলাকা থেকে 3.5 বছরের শিশুটি নিখোঁজ হয়। উদ্ধারের পর তার শারীরিক অবস্থা দেখে স্বজন ও স্থানীয়দের সন্দেহ হয়। যৌন নিপীড়নের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা মনিরকে আটক করে। দেশের বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা বেড়েছে। শুক্রবারও অন্তত 4 শিশুকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে যশোরে 3 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ক্ষুব্ধ জনতা। এ ঘটনায় জড়িত আরেকজন পলাতক। চট্টগ্রামের ডাবল মুরিংয়ে 10 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। নগরীর বায়োজিতে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। 3 বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে বাড়ির পাশে টংঘরে নিয়ে যায় প্রতিবেশী। শিশুটির উপর যৌন নির্যাতনের চেষ্টা করা হলে তার চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন। তার আগেই পালিয়ে যায় অভিযুক্ত আলম গাজী। শুক্রবার যশোরের শার্শায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সঙ্গে পুলিশের আশ্রয়ে রয়েছে। ছোট মানুষ দেখছে এর মধ্যে কাঁদছে কিটা, যেই বলেছে সেই ও বের করে দিয়েছে ঘর থেকে। বের করে দেওয়ার পরে ও ছুটে বাড়ি চলে গেছে। ওর আমরা কঠিন শাস্তি চাই। শাস্তি যদি মানুষ দেখে জনসম্মুখে যে এই শাস্তিটা পেয়েছে, তাহলে এই ধর্ষণটা বন্ধ হবে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করলে অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেফতার করে পুলিশ। আলম গাজীকে আমরা গ্রেফতার করি এবং থানায় নিয়ে আসি এবং বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় 6 বছরের শিশুকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে মনির ও সোহেল নামের 2 মাদকাসক্ত যুবক। শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মনিরকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়।
এদিন চট্টগ্রামে ডবল মুরিংয়ে 10 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। 2 ঘন্টার চেষ্টায় অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। এছাড়া নগরীর বায়েজিতে মোহাম্মদনগরে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মিরন আহমেদ, সময় সংবাদ। অপরাধের প্রমাণ লোপাট, তাৎক্ষণিক আতঙ্ক, চরম ক্ষোভ সহ 5 কারণে বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড, এমন পর্যবেক্ষণ মনোবিজ্ঞানীদের। বারবার এমন ঘটনার পেছনে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাই অন্যতম কারণ বলছেন সমাজ ও অপরাধ বিজ্ঞানীরা। পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের ধরন বিবেচনায় নিয়ে গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে। বুলবুল রেজার রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথ, পাড়া মহল্লা, সর্বত্রই প্রতিবাদের ঝড়। শিশু রামিসার নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডে ফুঁসছে গোটা দেশ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঝরছে অনলাইন অফলাইনে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উপচে পড়ছে নেটিজেনদের ক্ষোভ। কারো প্রত্যাশা দ্রুততম সময়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি। আবার এই ঘটনাও আর 10টি ঘটনার মতো হারিয়ে যাওয়ার শঙ্কায় হতাশ অনেকেই। গত 2 সপ্তাহে রাজধানীতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে পল্লবীর শিশু রামিসা হত্যা এবং মুগদার প্রবাসী হত্যাকাণ্ড। 19 মে রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়, পরে মরদেহ কয়েক টুকরো করা হয়। 17 মে সৌদি প্রবাসী মোকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে নৃশংসভাবে হত্যা করেন পরকীয়া জড়ানো প্রেমিকা, পরে মরদেহ 8 টুকরো করা হয়। শরীয়তপুরে জিয়াউদ্দিন সর্দার নামের এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে নদী ও ডোবায় ফেলে দেয় তার স্ত্রী। পুলিশ বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ধরন বদলাচ্ছে অপরাধীরা। সময়ের প্রয়োজনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আসছে, সময়ের প্রয়োজনে নৌ পুলিশ আসছে, সময়ের প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশ আসছে। যখনই যে সমস্যাটা আসতেছে, যেটা বেশি করে হচ্ছে, ওইটার আলোকে আমাকে এক্সপার্ট লোক গড়ে তুলতে হবে। মনোবিজ্ঞান ও অপরাধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে খুনিদের এমন হিংস্রতা ও মরদেহ বিকৃত করার পেছনে 5টি কারণের কথা বলা হচ্ছে। এগুলো হচ্ছে অপরাধের প্রমাণ লোপাট, তাৎক্ষণিক আতঙ্ক, চরম ক্ষোভ, প্রতিশোধ ও ওভারকিল, সহানুভূতির অভাব এবং মিডিয়া ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব। প্ল্যান করার সময় আসলে এটাকে ইনক্লুড করে যে পরবর্তীতে তারা লাশ নিয়ে কী করবে। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত ক্ষোভ, যে ব্যক্তিটাকে সে হত্যা করলো তার উপর একটা ক্ষোভ তার আগে থেকে ছিল। এখন হত্যা করার পরে যেহেতু লাশটার রেজিস্ট্যান্স করতে পারবে না বা কোনো বাধা দিতে পারবে না, তাই লাশের উপরে সে ঝাঁপিয়ে পড়ে। বিশেষজ্ঞদের ভাষ্য, এসব ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগ নিচ্ছে পেশাদার অপরাধীরা। বিচারটা যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান না করা যাবে ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত এই ধরনের অপরাধগুলো আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সামাজিক ও নৈতিক অবক্ষয়, চরম ব্যক্তিকেন্দ্রিক মানসিকতাকেও এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। ব্যক্তির মধ্যে আসলে এমন একটা মন মানসিকতা এবং হিংস্রতা কাজ করে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে মারধরেরও। এ ঘটনায় ছাত্রদলকে দোষারোপ করে বিক্ষোভ করেছে এনসিপি। আর মিথ্যা অপবাদের প্রতিবাদে পাল্টা মিছিল করেছে ছাত্রদল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 8 জনের নামসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছে এনসিপি। জুম্মার নামাজ শেষে বের হতেই এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ। ঝিনাইদহের পৌর কালেক্টর জামে মসজিদের সামনে বিকেলের 3টার দিকে এই ঘটনা ঘটে। মারধরের অভিযোগও করা হয়। জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। এ ঘটনায় আহত 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ছাত্রদলকে দোষারোপ করে সুষ্ঠু বিচারের দাবি জানান পাটোয়ারি। নামাজ পর যখন নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বের হচ্ছিল, তখন কিছু লোক আতর্কিত হামলা সেখানে করেছে। আব্দুল মজিদ চাঁদাবাদ সন্ত্রাসের জনক এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এর যিনি সভাপতি আছেন, তার নেতৃত্বে হকি স্টিক,
বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। পরে মিথ্যা অপবাদের প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্রদল। নেতারা বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা এনসিপি নেতাদের ওপর চড়াও হয়েছে। সংঘর্ষের সময় এনসিপির এক কর্মীর হাতে পিস্তল দেখা যায় বলেও দাবি ছাত্রদলের। তবে সেটি আত্মরক্ষার লাঠি বলে জানায় এনসিপি। ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে এবং এনসিপির নেতৃবৃন্দের ভিতরে আপনি ভিডিও কয়েকটি লক্ষ্য করবেন, এখানে আগ্নেয়াস্ত্র পকেট থেকে, ট্রাউজারের পকেট থেকে বের করা হচ্ছে। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনার পর রাতে ৮ জনের নামসহ অজ্ঞাত ১১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করে এনসিপি। এ সময় থানার সামনে বিক্ষোভ করেন ছাত্রদল ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেয় এনসিপি নেতাদের। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলাকারীদের রাতের মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সাবেক শিবির নেতাদের সংগঠন আপ বাংলাদেশ থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এ আলটিমেটাম দেন তিনি। এ সময় ভায়োলেন্সের জবাব ভায়োলেন্সেই দেওয়ার হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। আরও বলেন, সরকারি দল যদি ভায়োলেন্সকে একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায় তাহলে এনসিপির চেয়ে বেশি কেউ পারবে না, সেটা জুলাই অভ্যুত্থানে দেখিয়ে দেওয়া হয়েছে। আমাদের সহযোদ্ধাদের উপর যারা হামলা করেছে, ভিডিও ফুটেজে, ছবিতে সবার পরিচয় এসেছে। আজকে রাতের মধ্যে তাদের সবাইকে অবশ্যই গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয় তাহলে আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে। যদি সরকারি দল ভায়োলেন্স চায়, যদি তারা সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটাকে আমাদের থেকে বেশি কেউ পারবে না। এটা 2024 সালের গণঅভ্যুত্থানে আমরা দেখে দিয়েছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদ্বোধন করতে শনিবার ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজও উদ্বোধন করবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। গগন পণ্ডিতের ক্যামেরায় উবায়দুল হকের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় কেটেছে ময়মনসিংহের ত্রিশালে। ভারতের আসানসোল থেকে ১৯১৪ সালে নজরুলকে ত্রিশালের কাজীর সিমলায় নিয়ে আসেন কাজী রফিজউল্লাহ দারোগা। এরপর নামাপাড়া গ্রামের বিচ্যুতিয়া ব্যাপারী বাড়িতে জায়গির থেকে দরিরামপুর স্কুলে পড়াশোনা, গ্রাম বাংলার জনজীবন আর লোকসংস্কৃতির স্পর্শ। ত্রিশালেই গড়ে উঠেছিল ভবিষ্যৎ বিদ্রোহী কবির মনন। জাতীয় কবির স্মৃতিকে ঘিরেই ত্রিশালে ২ দশক পর আবারও জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে নজরুল জয়ন্তী। কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করতে শনিবার ত্রিশাল সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের আগমন ঘিরে উৎসবের আবহ পুরো জনপদে। অনুষ্ঠানস্থল, কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানসহ সবখানে সাজ সাজ রব। এ সফরে ত্রিশালের বৈলর কানহর এলাকায় ধরার খাল পুনর্খনন কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নজরুল জয়ন্তী এটা আমাদের ত্রিশালবাসীর জন্য একটা আবেগের জায়গা। মেলা বা এই জয়ন্তীটা সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে শুক্রবার বিকেলে নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা। অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য। ত্রিশালের এই ময়মনসিংহের ভালুকার এই অঞ্চলের মানুষেরও আগ্রহ আছে প্রধানমন্ত্রীর মিটিংয়ে আসবে। যেখানেই যাচ্ছেন সেখানে উন্নয়নের যেই রোডম্যাপ উনি নির্বাচনের পূর্বে ইশতেহারে দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ে উনি সেই কাজগুলো শুরু করেছেন। নজরুল জয়ন্তী ও খাল খনন কর্মসূচি ছাড়াও ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময় আরও থাকছে, ফোন চুরির স্বীকারোক্তি না দেয় কদমতলীতে ৭ বছরের শিশুকে হত্যা, ড্রামে ভরে ময়লার ভাগাড়ে ফেলে লাশ গুমের চেষ্টা, মরদেহে পেঁচানো জামার সূত্র ধরে খুনি গ্রেফতার। প্রাণ গেল আরও ১১ শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি ১৩১৫ জন। ঢাকায় বেড়েই চলেছে হামের রোগী। টিকা দেওয়ার পর ৬ মাসের বেশি বয়সের রোগীর সংখ্যা কমলেও হাসপাতালে বেড়েছে ৬ মাসের কম বয়সে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ হলেও দীর্ঘমেয়াদে করতে হবে ফলো আপ।
2 মাসেও নিয়ন্ত্রণে আসেনি হাম। সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে প্রায় 500 জনের, আক্রান্ত 60,000। দেশব্যাপী সংক্রমণ রোধে 20 এপ্রিল শুরু হয় টিকাদান কর্মসূচি। এর আগে 12 এপ্রিল 4 সিটি কর্পোরেশন ও 5 এপ্রিল থেকে দেয়া হয় উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায়। টিকা দেওয়ার পর আক্রান্ত কিছুটা কমলেও বেড়েছে 6 মাসের কম বয়সী রোগীর সংখ্যা, বয়সসীমার কারণে যারা হামের টিকা পায়নি। সারা দেশের মতো অপরিবর্তিত রাজধানীর হাসপাতালগুলোর রোগীর সংখ্যাও, যদিও সুস্থ হয়ে বাড়িও ফিরছে অনেকে। 6 মাসের টিকাটা দিতে পারিনি, ওটা আমাদের অসুস্থতার কারণে দিতে পারিনি। ছেলেকে দেওয়া হয়নি, ওকেও দেওয়া হয়নি। টিকা দিতে গেছিলাম, পরে হালকা র্যাশ উঠছিল শরীরে, এই কারণে টিকা দেয় নাই। টিকা দিতে পারি না, এই যে ডাক্তার দৌড়াদৌড়ির ভিতরে আছে, এখনো দিতেই পারিনি। বাসায় যাইলে বাসায় যে নিয়ে যেতাম, যদি সুস্থ হতো তখন যে টিকা দিয়ে আসতাম। ওর বয়স 4 মাস, আর আমরা জুরান থেকে আসছি, আর হাম হয়েছে আজকে 3 দিন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যারা বাড়ি ফিরছে তাদের দীর্ঘমেয়াদে তদারকিতে রাখতে হবে, না হলে খারাপ প্রভাব পড়তে পারে পরবর্তীতে। অপুষ্ট ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সামাজিক সহায়তারও আহ্বান তাদের। যারা অপুষ্ট শিশু তাদেরকে সুস্থ করতে আমাদের আরও কাজ করতে হবে। যারা হাম থেকে যে উঠেছেন সেরে উঠে তাদেরকে ফলো আপ করতে হবে, যা বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত শিশু, নাহলে কিন্তু এদের ভবিষ্যতে কর্মজীবনে তারা পরিপূর্ণভাবে কাজ করতে পারবেন না। শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিতের পাশাপাশি হাসপাতাল থেকে ফেরাদের অন্তত 1 মাস আইসোলেশনে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন। শোহে মোড়ানো পোশাক চিনিয়ে দিল খুনিকে। রাজধানীর কদমতলী এলাকার 7 বছরের শিশু রিফাত হত্যায় পাশের ফ্ল্যাটের সাবেক বাসিন্দা মায়া আক্তারকে গ্রেফতারের পর এ তথ্য দিয়েছে পুলিশ। রুটি কলা খাওয়ার প্রলোভনে শিশুটিকে বাসায় ডেকে চুরির কথা স্বীকার করতে চাপ দেয় মায়া। রাজি না হওয়ায় খাটের সঙ্গে মাথা থেঁতলে হত্যা করা হয় রিফাতকে। পরে মরদেহ গুম করতে চালের ড্রামে ভরে 6 কিলোমিটার দূরে গ্যান্ডারিয়ার ময়লার ভাগাড়ে ফেলে আসে মায়া। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কদমতলীর খানকা শরীফ পুকুর পাড়ে প্রতিদিনের মতো গত 17 ফেব্রুয়ারিও খেলতে যায় 7 বছরের শিশু রিফাত। সকাল গড়িয়ে দুপুর বাসায় না ফেরায় খোঁজ শুরু হয় রিফাতের, কিন্তু রিফাতের দেখা নেই। পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায় না রিফাতকে। মাইকিং করা হয় পুরো এলাকায়, অবশেষে থানায় করা হয় নিখোঁজ ডায়েরি। পুরো অঞ্চলে মাইক দিয়ে টোকাইতে আসি, টোকাই এরপরে দিয়ে মাইক দিয়ে ফাইতে আসি না, এরপরে দিয়ে থানার মাঝে যে জিডি করছে। থানা পুলিশও কিছু করতে পারছিল না। আশপাশের থানায়ও দেয়া হয় খবর। পরদিন রাতে গ্যান্ডারিয়ার লোহারপুলের ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা হয় একটি চালের ড্রাম। সেই ড্রামে মেলে শিশু রিফাতের মরদেহ। উড়ানের পরে হয় হাট ফিলে হয়েছে, পরে আমি কই কিরে আমার মেয়ে হাট ফিলে, পরে আমি খুলছি, আমি খুলে দিয়ে এর ভিতরে পুলিশে লাশ নিয়ে গেল, এখন ফোন নাম্বার টুম্বার নিছে। তারপরে মনে করেন ছেলের বাবাই ছিল, আসার পরে লাশটা বুঝা নিল। রাজধানীর কদমতলী থেকে নিখোঁজের পর গ্যান্ডারে এসে মরদেহ উদ্ধার হয়। এত দূরে এসে কে শিশুটিকে হত্যা করে মরদেহ ফেলে যাবে, পুরোই অন্ধকারে পড়ে যায় তদন্তকারীরা। সেই অন্ধকারের মধ্যে আলো হয়ে আসে মরদেহের সাথে পেঁচানো একটি জামা। সেই জামাই তদন্তকারীদের নিয়ে যায় খুনি পর্যন্ত। আবার ঘটনাস্থলে যায় পুলিশ। আশপাশের কোনো বাসিন্দা সেই জামা ব্যবহার করছিল কিনা চলে সেই সন্ধান। খোঁজ মেলে পুকুরের পাশে রিফাতের পূর্ব পরিচিত ভাড়াটিয়ার মেয়েই পরে এমন কাপড়। সেই বাসার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু হয়। দেখা যায় 18 ফেব্রুয়ারি বাসার ভাড়াটিয়া মায়া আক্তার উদ্ধার হওয়া ড্রাম অটোরিকশায় তুলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। হেফাজতে নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কাপড়ের সূত্র ধরে আমরা কাজ শুরু করি। এক পর্যায়ে আমরা ওই এলাকার যে সিসি ফুটেজ সংগ্রহ করি, দেখা যায় যে ওই মহিলাটা একটি ড্রাম অটোতে করে ওই ড্রামটি নিয়ে যাচ্ছে, এবং আমরা মহিলাকে আমাদের হেফাজতে নেই। হেফাজতে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। সামনে আসে হত্যার রহস্য। পুলিশ জানায় 5 মাস আগে পাশাপাশি ভাড়া থাকতো রিফাতের পরিবার ও গ্রেফতার মায়া। তখন একটি ফোন হারানোর অভিযোগ তুলে রিফাত ও পরিবারের সদস্যদের অভিযুক্ত করে সে। 17 ফেব্রুয়ারি শিশুটিকে একা পেয়ে বাসায় ডেকে হত্যা করে মরদেহ গুম করতে ড্রামে ভরে দূরে ফেলে আসে মায়া। আমি যখন দেখলাম যে মারা গেছে, তখন আমি তো ফেঁসে যাব। এই জন্য আমার কাছে মনে হলো যে লাশ লোকাতে হবে। ঘরে আর কোনো কিছু না পেয়ে আমি ওই চালের ড্রামে অল্প কিছু চাল ছিল, ওটা ফেলে দিয়ে ওইটার মধ্যে ভরে রেখে আমি সারা রাত পহরা দিয়েছি। পরের দিন সকালে যেয়ে ফেলে দিয়েছি। গুম করে ক্ষান্ত হয়নি মায়া, রিফাতের পরিবারকেও বিভ্রান্ত করেছে সে। তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় মরদেহ খোঁজার নাটক করা হয়। হত্যাকারীর ফাঁসি চায় পরিবার। শ্বাস করিয়ে লাইলো আমার উদরে ছোটটা বাচ্চা রান্না গাছে অনুরোধ এরম ফাঁসি দিয়ে সবাই দেখাইবেন। এরই মধ্যে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মায়া আক্তার।
মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র্যাবের এক সদস্য। সিলেট নগরীর কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। দিনে দুপুরে সিলেট নগরীর কোতোয়ালি থানার সামনে ঘটল ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারী ধরতে অভিযানের সময় ছুরিকাঘাতের শিকার হন র্যাব ৯ কর্মরত সদস্য ইমন আচার্য। শুক্রবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারী ধরতে ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য অভিযানে যোগ দেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদুল আলম বাপ্পিকে আটক করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। যখন দেখেছে যে পুলিশের কাছ থেকে একজন পালিয়ে আসতেছে, তাকে ধরার চেষ্টা করে র্যাব সদস্য ইমন আচার্য যখন ঝাপটি ধরার পরেই এই মাদক কারবারির কাছে থাকা ধারালো ছুরি দিয়ে এই ইমন আচার্যকে আঘাত করে বুকের বাম পাশে। আরো কয়েকজন ছিল, কিন্তু দৌড়ে যাওয়ার সময় তারা বিক্ষিপ্তভাবে দৌড়ানোর ফলে তাদেরকে একেবারে সুনির্দিষ্টভাবে আমরা শনাক্ত করতে পারিনি। নিহত ইমন আচার্যের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। দীর্ঘদিন ধরে তিনি র্যাব ৯ সিলেটে কর্মরত ছিলেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। ১১৪ বছরের পুরনো সারদা পুলিশ একাডেমির চেয়েও আধুনিক পুলিশ একাডেমি হতে যাচ্ছে চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে। ৩,১০০ একরের পাহাড়ি অঞ্চলে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনে আগ্রহী অন্যান্য বাহিনীও। তাই এই এলাকা নিয়ে নতুন মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরেই বাংলাদেশ পুলিশের দ্বিতীয় স্বয়ংসম্পূর্ণ ট্রেনিং একাডেমি গড়ে তুলতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে পাহাড়গেরা এলাকা হয় কৌশলগত প্রশিক্ষণ সুবিধার কারণে এই জায়গাকেই বেছে নেওয়া হচ্ছে। ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুর পরিদর্শনের পাশাপাশি ট্রেনিং একাডেমি স্থাপনের প্রাথমিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পাহাড় সহ বিভিন্ন ভৌগোলিক একটি সুবিধা প্রয়োজন হয়, যেখানে আমাদের কিছু ট্যাকটিক্যাল ট্রেনিং থাকে। সেই সব ট্রেনিংয়ের জন্যই বেসিক্যালি আমাদের আরেকটি পুলিশ একাডেমি প্রয়োজন এবং জঙ্গল সলিমপুরে আমাদের ওই পুলিশ একাডেমিটি স্থাপন করার একটি পরিকল্পনা আছে। শুধু পুলিশের ট্রেনিং একাডেমি কিংবা আধুনিক কারাগার নয়, জঙ্গল সলিমপুরে প্রশিক্ষণ কেন্দ্র ও নিজস্ব অফিস স্থাপনে আগ্রহী সরকারের বিভিন্ন বাহিনী এবং দপ্তর। একসময় যেখানে সাধারণ মানুষের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা, এমনকি প্রবেশ করতে পারত না আইন শৃঙ্খলা বাহিনীও, সে জঙ্গল সলিমপুরেই আধুনিক নগর ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। নেওয়া হচ্ছে এই জঙ্গল সলিমপুরকে কেন্দ্র করে মাস্টার প্ল্যান। সরকারি সংস্থাগুলোর চাহিদা অনুযায়ী অবকাঠামো নির্মাণের পাশাপাশি স্থানীয় ১.৫ লাখ বাসিন্দার জীবনমান উন্নয়নে নেওয়া হচ্ছে বেশ কটি প্রকল্প। এইসব প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। প্রথম পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হচ্ছে ৪ লেন করে ৮ লেনের 2টি সড়ক। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এই সাধারণ জনগণ যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের ফুড নিশ্চিত করা, তাদের হেলথ সিকিউরিটি নিশ্চিত করা এবং তাদেরকে ভালো একটা কমিউনিকেশন সিস্টেম দেওয়া এবং তাদের টোটাল ওভারঅল নিরাপত্তাটা নিশ্চিত করা। এদিকে গত ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাবের যৌথ সাঁড়াশি অভিযানে সন্ত্রাসী মুক্ত হওয়ায় আপাতত 2টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে জঙ্গল সলিমপুরে। মোতায়েন রয়েছে ২৫০-র বেশি পুলিশ সদস্য। একই সঙ্গে সরকারি স্থাপনাগুলো গড়ে উঠলে নিরাপত্তা নিশ্চিত এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে জেলা পুলিশ। যান মালের নিরাপত্তা বিধানের জন্য পুলিশের যা যা করণীয় সেটা করবে এবং সেই জন্য ওইখানে সরকারের যে প্ল্যান আছে যে পুলিশ বাহিনীর জন্য বা সিকিউরিটি এজেন্সির জন্য, সেটা তো আমরা সেখানে ট্রেনিং সেন্টার বা একাডেমি বা ওই যে থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, এগুলো সবই হয়তো করতে পারে। সেটা যেভাবে সরকার নির্দেশনা দিবে সেভাবে আমরা কাজ করব। 25 বছরের বেশি সময় ধরে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের দখলে ছিল সীতাকুণ্ড, হাটহাজারী এবং চট্টগ্রাম নগরীর বাইজিৎ, পাহাড়তলীয়, খুলশি এলাকার সীমান্তবর্তী জঙ্গল সলিমপুর। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পর গা ঢাকা দিয়েছে সন্ত্রাসী
গ্রুপগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে ৭৭টি ঝুঁকিপূর্ণ বাঁকে এক বছরে ১৬০ জনের প্রাণহানি। ত্রুটি সারাতে ৪ লেনে উন্নীত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। দুর্ঘটনা নিয়ন্ত্রণে পরিকল্পনা গ্রহণ। মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারে যুদ্ধের ধাক্কা। চ্যালেঞ্জের মুখে 5 বছরে 1 কোটি শ্রমিক পাঠানোর লক্ষ্য। দ্রুত বিকল্প শ্রমবাজার খোঁজার চাপে বাংলাদেশ, তবে সংকট কাটিয়ে বিদেশে কর্মী পাঠানোর সংখ্যা বাড়ানোর চেষ্টায় সরকার। প্রতিমন্ত্রী জানান, শিগগিরই নতুন গন্তব্যে শ্রমিক পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। দক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের। স্বপন আহমেদের প্রতিবেদন। করোনা মহামারীর পর বড় ধাক্কার মুখোমুখি হয় বৈশ্বিক শ্রমবাজার। মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারের দুয়ার বন্ধ ছিল কয়েক বছর। সেই অচল অবস্থা কিছুটা কাটলেও নতুন শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এছাড়া ভূ রাজনৈতিক উত্তেজনায় আবারও জটিল হচ্ছে পরিস্থিতি। এমন বৈরী বাস্তবতার মধ্যেও থেমে নেই অভিবাসন প্রত্যাশী শ্রমিকদের স্বপ্ন। সব জটিলতা কাটিয়ে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণের আশায় তারা। সরকারকে আরও অনুরোধ করছি যাতে বাংলাদেশ থেকে মিডল ইস্ট হইতে ইউরোপের, বিশেষ করে ইউরোপের দালাল চক্র যেন বন্ধ করে। আমাদের যে ভোগান্তিগুলো হচ্ছে এগুলো সরকার দূর করুক। আর পাশাপাশি আমরা মালয়েশিয়া যারা যাইতে পারি না, আমরা আজকে 3-4 বছর কেউ আছি, বহুত আরো বেশি আছে, 5-6 বছর আছে, তাদের ভোগান্তিগুলো দূর হোক। সরকারের দাবি, বিশ্বের 176টি দেশে প্রায় 1.5 কোটি বাংলাদেশি কর্মরত। বিএমইটির তথ্য বলছে 2021-22 অর্থ বছরে 9,66,000, 22-23 অর্থ বছরে 11,26,000, 23-24 অর্থ বছরে 11,81,000, 24-25 অর্থ বছরে 10,15,000 আর চলতি অর্থ বছরে 8,16,000 শ্রমিক বিদেশে গিয়েছেন। এ তালিকায় থাকা বেশিরভাগই নির্মাণ শ্রমিক, আর সবচেয়ে বড় গন্তব্য সৌদি আরব। আগামী 5 বছরে 1 কোটি শ্রমিক বিদেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সম্প্রতি 4 ক্যাটাগরিতে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে কাতার। প্রশ্ন হলো, বন্ধ ও নতুন শ্রমবাজার খুলতে কাজ হলো কতদূর? রেগুলার মার্কেটের পাশাপাশি নিউ মার্কেট ওপেনের ক্ষেত্রে আমরা ইউরোপে এখন বিভিন্ন দেশের সাথে বসে আলাপ আলোচনা করে যে আমাদের তারা কোন ট্রেডে আসলে কিছু লোক নিতে পারে, আমরা সেই প্রচেষ্টাটি চালিয়ে যাচ্ছি। নতুন গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরে এই সরকারের পলিসি যেমন একদিকে দক্ষ মানব সম্পদ তৈরি, একই সাথে মিডল ইস্টের বাইরেও বড় বাজার, প্যারালাল স্পেস তৈরি করা। পরিস্থিতির উন্নয়নে নামমাত্র শ্রমিক পাঠানোর বদলে দক্ষ শ্রমিক তৈরির প্রতি বিশেষভাবে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের পরামর্শ, অভিবাসীর নিরাপত্তা নিশ্চিতে দায় আছে সরকারেরও। পৃথিবীর বিভিন্ন দেশে দক্ষ কর্মীর বিপুল পরিমাণ চাহিদা রয়েছে, তো আমরা যেহেতু দক্ষ কর্মী তৈরি করতে পারছি না, ফলে আমাদের শ্রমবাজারটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বা মালয়েশিয়া কেন্দ্রিক। অদক্ষ কর্মী পাঠিয়ে 5 বছরে আপনার যে রেমিটেন্স বা প্রবাসী আয় আসবে, আপনি দক্ষ কর্মী যদি আপনি 5 লাখও পাঠাতে পারতেন, এর চেয়ে বেশি প্রবাসী আয় আসতো। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। আগামীতে এই প্রবাহ আরও বাড়াতে দক্ষ জনবল তৈরির কোনো বিকল্প নেই। কিন্তু সেই পথে কতটা অগ্রসর হতে পারবে রাষ্ট্র, সেখানেই নিহিত এই খাতের টেকসই সফলতা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বর্জ্য শোধনাগারে ছাড়পত্র না থাকায় বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদের অভাবে 10 বছর ধরে চামড়া রফতানিতে ছন্দপতন। ইতোমধ্যে হাতছাড়া হয়েছে ইউরোপ আমেরিকার বাজার। ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারত, ভিয়েতনাম ও চীনে। আসন্ন ঈদুল আজহায় চামড়া ব্যবসায়ীদের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে রফতানি আয় ঘরে ফেরাতে চায় সরকার। তবে বৈশ্বিক চামড়া বাজারে মন্দা, ডলারের চড়া দাম ও প্রক্রিয়াকরণে খরচ নিয়ে লোকসানের সংখ্যায় ব্যবসায়ীরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। প্রতিবছর ঘটা করে কোরবানির ঈদকে কেন্দ্র করে কোটি কোটি চামড়া কেনা হলেও 10 বছরে চামড়া রপ্তানিতে চলছে ছন্দপতন। একসময় প্রথম গ্রেডের চামড়া রপ্তানিতে চায়না, ইতালি, স্পেন, ভিয়েতনাম, হংকং, জাপান, ভারত, তুর্কি ও সাউথ কোরিয়ার বাজার ছিল বাংলাদেশের দখলে। এখন ইউরোপীয় ইউনিয়নের নামিদামি ব্র্যান্ডের বড় সাপ্লায়ার ভারত, একই বাজারে অংশীদারিত্ব বেড়েছে পাকিস্তানের। নাইকি, এডিডাস, পুমার বড় সহযোগী ভিয়েতনাম। এছাড়া বিশ্বের ফ্যাশন ব্র্যান্ডের সব ধরনের কাঁচামালের বাজার এখন চীনের দখলে। 2003 সাল থেকে সাভার ট্যানারি শিল্পনগরীর খরচ বাড়লেও দুর্বল ব্যবস্থাপনা ও অপর্যাপ্ত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ছাড়পত্র না থাকায় LWG সনদের অভাবে ইউরোপ আমেরিকার বাজারও হাতছাড়া হতে চলেছে। এখন আমি 80 থেকে 90% চামড়া বিক্রি করি 5, 6, 7, 8।
কারণ চায়নাতে যাবে, চায়না আপগ্রেডটার কোনো ডিমান্ড নেই। আপগ্রেডের ডিমান্ড ছিল কোরিয়া, তাইওয়ান, ইতালি, স্পেন, জার্মানি, এদের ছিল আপগ্রেডের ডিমান্ড। কিন্তু ওইখানে তো আমি এখন পারতেছি না সেল করতে কমপ্লায়েন্সের কারণে। 2013-14 অর্থবছর থেকে 10 বছর পর্যালোচনায় দেখা যায় সাভার সিটিপি অর্থাৎ বর্জ্য শোধনাগার আন্তর্জাতিক মানের না হওয়া ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারত ও ভিয়েতনামে। বাংলাদেশ একমাত্র রপ্তানি ধরে রেখেছে চীনে, যেখানে দাম পাওয়া যাচ্ছে কম। পাশাপাশি আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে সোর্সিং করে ভিয়েতনামে পণ্যের উৎপাদন নিয়ে চীনের ত্রিমুখী কৌশল পাল্টে দিচ্ছে বিশ্বের চামড়া শিল্প বাজারের ভবিষ্যৎ। সে বাজার আবার ঘরে ফেরাতে চায় সরকার। এই সংক্রান্ত যে শিল্প, সেই শিল্প কারখানায় কাঁচামালগুলো পৌঁছবে। বিদেশি চামড়াজাত পণ্য, জুতা, এগুলো যাতে এখানে বাজার সৃষ্টি করতে না পারে, আমরা দেশের বাজারটাও ধরে রাখবো, অধিকন্তু বিদেশে আমরা এক্সপোর্ট করব। চলতি বছরে বিশ্ববাজারে চামড়ার দাম মন্দা। অন্যদিকে ব্যাংকের ঋণ ফেরত দেওয়ার চাপে গুদামজাত করে ভালো দামের আশায় অপেক্ষার সুযোগ নেই। ফলে সরকারের সদিচ্ছা থাকলেও ঈদুল আজহায় বহুমুখী চাপে আর লোকসানের ভয়ে আছেন ব্যবসায়ীরা। ডিউটি 35% তখনও ছিল, এখনও 35%, কিন্তু আগে 10 টাকার উপরে 35% ধরতো, এখন 120 টাকার উপরে 35% ধরে। আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া ক্রয়ে ব্যবসায়ীদের চলতি মূলধন ঋণসীমা বিগত 2 বছর থেকে বেশি বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে ফেনীর 129টি পশুর হাটের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী বিক্রয় কেন্দ্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেনীতে বিভিন্ন জায়গায় যে 129টি হাট বসবে, তার মধ্যে 15টি হাট হচ্ছে স্থায়ী এবং বাকিগুলো অস্থায়ী। এবং এই ছাড়াও কিন্তু আমরা যেটা দেখেছি, ফেনীর বিভিন্ন জায়গায় মৌসুমি ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু তাদের নিজস্ব জায়গায় বা বিভিন্ন জায়গায় এখানে সাব সেন্টারের মতো রেখে গরু বিক্রয় করছেন। এ সকল যারা মৌসুমি ব্যবসায়ীরা রয়েছেন তারা দেখা গেছে এই সকল যে পশুগুলো রয়েছে সে পশুগুলো দিনভর বিভিন্ন স্থানীয় ক্রেতা এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের কাছে বিক্রি করে এবং সুযোগ বুঝে এখান থেকেও মাঝে মধ্যে গরু নিয়ে যেসব বাজারের দাম একটু ভালো তারা খোঁজখবর নিয়ে সেখানে তারা চলে যায়। এবং সব মিলেই কিন্তু এখানের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটা বলছেন যে এবার যে পশু ব্যবসায়ীরা তার লাভ এখন পর্যন্ত বেচা বিক্রি তেমন না হলেও ক্রেতারা কিন্তু আগ্রহ ভরে দেখছেন যে তাদের পছন্দের গরুটি কোথায় থেকে কেনা যায় বা পছন্দের পশুটি কোথা থেকে ক্রয় করা যায়। এবং তারা যেহেতু বলছে এখন পর্যন্ত তাদের বেচা কিনা জমে ওঠেনি, তবে তারা আশা করছেন যে এবছর তারা ভালো বিক্রি করতে পারবেন। এদেরকে যদি বলি, ফেনীর কিন্তু 114টি অস্থায়ী এবং 15টি স্থায়ী হাট দিয়েছে জেলা প্রশাসন, যার মধ্যে কিন্তু প্রাণী সম্পদ বিভাগ যেটা বলছে ফেনীতে চাহিদার তুলনায় কিন্তু 5000-এর মতো গরুর উদ্বৃত্ত রয়েছে, তার মানে কোনো গরুর ঘাটতি নেই। আর দামের কথা যদি বলি আপনাদেরকে, ক্রেতারা যেটা বলছে যে দাম একটু চড়া, আবার বিক্রেতারা যারা বলছেন যে পশু গোখাদ্যের দাম বেশি এবং বিভিন্ন পরিবহন ব্যয় বাড়ার কারণে তাদেরও আসলে মানে পুষছে না, যার কারণে তারাও আসলে সন্তুষ্ট না। সব মিলেই কিন্তু বিক্রেতারা এক ধরনের দাম হাঁকছেন, আবার ক্রেতারাও কিন্তু বিভিন্ন হাটে কিন্তু ময়দানে এভাবে ঘুরে ঘুরে দাম তারা দেখছেন। আপনারা যদি আমরা দামের কথা যদি বলি, এগুলো আপনাদের এগুলো গরু, এখানে কিন্তু কিছু ব্যবসায়ী রয়েছে কিনা, যদিও আজকে এখান থেকে একটি গরু চুরি হয়ে গিয়েছে। চুরি বলতে অনেকটা ছিনতাই করে গরু নিয়ে গেছে সকালবেলা, মানে কিছু ছিনতাইকারীরা এসে একটি পিকআপ নিয়ে এসে এই যে দেলোয়ার হোসেন ব্যবসায়ী তার গরু নিয়ে গিয়েছেন। আপনাদেরকে যদি বলি যে এইখানকার যে গরুগুলো রয়েছে এগুলোর দাম আপনারা কেমন চাচ্ছেন? এই জাতীয় এই যে গরুটা দিচ্ছেন, এই গরুর দামটা আপনারা কেমন এই বাজারে হতে পারে? আপনারা এই গরুটার দাম এই বাজারে হতে পারে 2.5 থেকে 2,60,000। জি হ্যাঁ, ক্রেতারা এটা 2, 10, 20, 15 এরকম বলছে। আপনারা মনে হয় গরু ক্রয় করতে আসছেন, মানে গরুর দাম কেমন দেখছেন এবছর বাজারে? কেমন গরুর দামটা একটু বেশি চাইতেছে, কিনেও বেশি, খরচও বেশি। 2 লাখ টাকার গরু 2,20,10 এরকম চাইতেছে।
হালকা পাতলা বেশি, রেটটা একটু মোটামুটি। শুনতে পাচ্ছেন যে আসলে এখানে ক্রেতা বিক্রেতারা তারা বলছেন, যারা বিক্রেতা তারা একটু দাম হাঁকছেন, আবার ক্রেতা যারা তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে তাদের পছন্দের তাদের বাজেট অনুযায়ী তারা গরু ক্রয় করবেন বা পশু ক্রয় করবেন। সব মিলেই একটি কোরবানির জন্য সবাই কিন্তু পশু বাজার ঘুরে বেড়াচ্ছেন। এই ছিল আমার কাছে এখান থেকে পশু বাজারের বা এখান থেকে অস্থায়ী বাজার থেকে সবশেষ। ফেনীর অস্থায়ী বাজার নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার সজল। পাহাড়ে প্রাকৃতিক পরিবেশে লালন পালন করায় রাঙামাটিতে কোরবানির পশুর চাহিদা তুঙ্গে। ঈদ সামনে রেখে হাটে চলছে বেচাকেনা। অসুস্থ গরুর পরিচর্যায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। পাহাড়ের মেঠো পথ পেরিয়ে হাটে নেওয়া হচ্ছে গরু। পরম যত্নে লালন করা পশুটি বিক্রি করতে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। রাঙামাটির কাউখালী, কাপ্তাই, লংগদু ও বাঘাইছড়ি সহ বিভিন্ন হাটে সয়লাভ কোরবানির পশু। দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামান্য লাভ হলেই ছেড়ে দেওয়ার আশা বিক্রেতাদের। আমি ছোট থেকে এই গরুটা লালন পালন করে আজকে বাজারে নিয়ে এসে ৬০,০০০ টাকা বিক্রি করেছি। গরুগুলো বিক্রি করে আমরা খুব লাভবান হয়ে গেছি। গ্রাম থেকে কিনে করে হালদারি বা ফতেবাদ স্টেশনে বিক্রি করব। স্থানীয়রা জানান, পাহাড়ের সবুজ পরিবেশে পরিচর্যা করা হয় কোরবানির পশু। প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠায় অতিরিক্ত চর্বি থাকে না। তাই জেলার বাইরে থেকে আসা ক্রেতারাও ভিড় করেন এখানে। পাহাড়ের মধ্যে গাছ টাছ খেয়ে বড় হয়, তো সেজন্য এগুলো খাওয়া মানে মাংস খাওয়ার উপযোগী হয়। দেশি গরু তো এগুলোর মেজেন মনে করেন অন্য কিছু ব্যবহার করা হয় না, এই কারণে চাহিদা বেশি। দাম মোটামুটি ক্রয় সংখ্যকের ভিতরে আছে। পাহাড়ি বাজার, কাউখালী বাজারটা এখানে খড় খাওয়া গরু, সেই ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শহরের লোকজনগুলো এখানে বেশি কেনাকাটার জন্য আসে। হাটে অসুস্থ গরুর পরিচর্যায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ কর্তৃপক্ষ। কোনো ধরনের রোগাক্রান্ত গরু বাজারে বিক্রি হবে না, এবং আমরা যদি এটা আভাস পাই অবশ্যই আমরা খামারির সাথে কথা বলে এটা নিরাপদ স্থানে সরিয়ে পর্যাপ্ত চিকিৎসা, রোগ প্রতিরোধের ব্যবস্থা করার চেষ্টা করছি। যে সমস্ত গরু ছেড়ে খায় তাদের মাংস আপনার স্বাস্থ্যসম্মত এবং বৈজ্ঞানিক, এবং এটা প্রচুর চাহিদা থাকার কারণে আমি আশা করি যে অলমোস্ট কাছাকাছি সবগুলো সেল হবে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলার 10 উপজেলায় মোট 19টি পশুর হাট রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। মাথায় সোনালী চুল ও গায়ের রঙের কারণে নারায়ণগঞ্জের একটি অ্যালবিনো মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ব্যতিক্রমে এই নামের কোরবানিযোগ্য পশুকে নিয়ে দ্য টেলিগ্রাফ সহ আন্তর্জাতিক গণমাধ্যমে হইচই পড়েছে। মহিষটি দেখতে খামারে ভিড় করছেন অনেকে। ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে কোরবানি দেয়া হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। খোদ প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ শিরোনাম করেছে, বাংলাদেশ টু স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল। মাথায় সোনালি ঢেউ খেলানো চুল আর গায়ের রঙের কারণে নারায়ণগঞ্জের একটি খামারের এই অ্যালবিনো মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমে শিরোনাম হওয়ার পর 4 বছর বয়সী মহিষটি এখন তারকা বনে গেছে। মে মাস জুড়ে ঢাকার কাছের এই খামারে মানুষের ঢল নেমেছে শুধু এটিকে এক নজর দেখতে। দূর দূরান্ত থেকে মানুষ নৌকা ও গাড়ি চড়ে আসছেন। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রকাশিত প্রতিবেদনে মন্তব্যের ঘরে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ট্রাম্পের সঙ্গে পার্থক্য হলো মহিষটির কথা অ্যাবস্টেইন ফাইলে নেই। মহিষটির মালিক 38 বছর বয়সী জিয়াউদ্দিন মৃধা 1 বছর ধরে পরম যত্নে এটিকে লালন পালন করেছেন। জিয়াউদ্দিন কিছুটা আবেগপ্রবণ হয়ে জানান, তিনি ডোনাল্ড ট্রাম্পকে খুব মিস করবেন। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা, সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। কোরবানির বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এই কাজ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলার এমপি ও সিটি প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার গাজীপুরে ময়লা অপসারণের কাজ পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। ঈদের দিনে কুরবানির যে বর্জ্য থাকবে এটি 12 ঘন্টার মধ্যে পরিশ্রম করে আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা পরিষ্কার করে দেবে। এটি শুধু গাজীপুর না, ঢাকা সহ সমস্ত সিটি কর্পোরেশন এবং পৌরসভাতে পিপিপির মাধ্যমে হোক বা তাদের অর্থনৈতিক সহযোগিতায় হোক এই টাস্ককে
ওয়েস্টকে একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে যাতে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন, জৈব সার, মিথাইল গ্যাস সহ বিভিন্ন কিছু তৈরি করা যায়, এরকম প্রস্তাবনা তাদের রয়েছে। মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করছি। উত্তরের মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জে খুলে দেওয়া হয়েছে নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া রংপুরগামী ফ্লাইওভারের লেন। প্রতিবন্ধকতা ছাড়াই এ মোড় পার হতে পারবে রংপুর বিভাগের ৮ জেলার যানবাহন। ঈদ যাত্রা যানজটমুক্ত হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম সড়ক মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বর। গুরুত্বপূর্ণ এই পয়েন্টে ঢাকা পাবনা, ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া লেনে ভাগ হয়ে চলাচল করে ২২ জেলার যানবাহন। প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ মৌসুমে বেড়ে দাঁড়ায় ৫০ হাজারে। এবার ঈদযাত্রায় যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা থেকে বগুড়া রংপুরগামী ফ্লাইওভার লেনটি খুলে দেওয়া হয়েছে। ফলে যানজটের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা চালক ও যাত্রীদের। রাস্তাঘাট সব ক্লিয়ার করে দিয়েছে, আপনার ব্রিজ, ওভার ব্রিজ সব খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আগের থেকে অনেক বেটার, কোনো যানজট নাই, রাস্তাতে কোনো যানজট নাই, যাত্রীর কোনো ভোগান্তি নেই, আমাদের কোনো ভোগান্তি নেই। তো অনেকগুলো লেন হয়েছে, তো আমার মনে হচ্ছে যে এবার জ্যামটা কম হবে এবং আমরা সুফল পাবো আর কি। সংশ্লিষ্টরা বলছেন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ৮ জেলার মানুষ কোনো বাধা ছাড়াই এই পয়েন্ট দিয়ে পার হতে পারবেন। আমরা যে নতুন লেনটি খুলে দিলাম, যেটা ঢাকা থেকে সরাসরি বগুড়া বা রংপুরের দিকে যাবে, তো এটা যদি যায় তাহলে আমাদের টোটাল যানবাহনের ৬০ ভাগ যেহেতু যাচ্ছে, সো হাটিকুমরুল ইন্টারচেঞ্জে আর যানজটের কোনো সম্ভাবনা থাকবে না। ঈদে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে পুলিশ। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। মোড়ে মোড়ে প্রত্যেকটা মোড়ে অফিসার ফোর্স আছে, টহল পার্টি আছে। ৭৩৮ কোটি টাকা ব্যয়ে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জনগণের সহযোগিতা থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। ৩ দিনের মধ্যে ২.৫ কোটি মানুষ ও কোরবানির পশু পরিবহন করা বড় চ্যালেঞ্জ। তবে সরকারের সমন্বিত প্রস্তুতি এবং অনুকূল আবহাওয়া থাকলে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব বলে আশ্বস্ত করেন মন্ত্রী। ৩ দিনের মধ্যে এটাকে একেবারে ম্যানেজ করে নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা, স্বস্তিতে করা একটু চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদযাত্রা নিশ্চিত করতে পারবো। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বহু অংশ জুড়ে লুকিয়ে আছে মরণ ফাঁদ। বিশেষ করে ৭৭টি ঝুঁকিপূর্ণ পাক, অপ্রশস্ত সড়ক ও ত্রুটিপূর্ণ অংশে প্রায় ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। এবার সেই ঝুঁকি কমাতে শুরু হয়েছে সড়ক প্রশস্তকরণ, ৪ লেনে উন্নীত ও বাঁক সরলীকরণের কাজ। একই সঙ্গে দুর্ঘটনা নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা হাতে নিয়েছে সড়ক বিভাগ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পেছনের যে অংশটিতে কাজ চলছে এটি হচ্ছে জাঙ্গালি এলাকা। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ হিসাবে চিহ্নিত করা হয়েছে। চলছে গাছ কাটার কাজ, ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। রোলার দিয়ে মাটি শক্ত করার পাশাপাশি সড়ক প্রশস্ত করতে ফেলা হচ্ছে মাটি ও ইট। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতায় জোর গতিতে এগিয়ে চলছে ৯০০ মিটার সড়ককে ৪ লেনে উন্নীত করার কাজ। ফল লাইনের কাজ চলতেছে কক্সবাজার রুটে, আমরা মাসখানেক ধরে কাজ করতেছি এখন এই জায়গায়। আপাতত এই লাইনটা কমপ্লিট করবে কয়েকদিনের মধ্যেই। শুধু চট্টগ্রাম অংশেই নয়, থেমে নেই কক্সবাজার অংশের কাজও। জোরে সোরে চলছে আরও ৭০০ মিটার সড়ককে ৪ লেনে উন্নীত করার কার্যক্রম। পাশাপাশি চকরিয়া কলেজ, বড়ইতলী ও ইনানী এলাকায় ঝুঁকিপূর্ণ ৬টি বাঁককে করা হচ্ছে সোজা। সড়ক বিভাগ বলছে কক্সবাজার অংশের ৬৬ কিলোমিটার সড়ক ২২ ফুট থেকে বাড়িয়ে ৩৪ ফুটে উন্নীত করা হবে। এরই মধ্যে ১১.৭২ কিলোমিটার সড়ক প্রশস্ত ও উন্নয়ন কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনাও বাস্তবায়ন করছে সরকার। ৭৭টি বাঁকের মধ্যে যে সকল বাঁকগুলো অতি ভয়ঙ্কর রূপে আছে, সেই বাঁকগুলোকে চিহ্নিত করে আমরা প্রথমে সেগুলোকে আমরা
সরলীকরণ করছি। পর্যায়ক্রমে প্রত্যেকটি বাক্যে আমরা অ্যাড্রেস করব। চালক, যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বহু আগেই হারিয়েছে তার ধারণ ক্ষমতা। অপ্রশস্ত সড়ক, বিভাজক না থাকা, লবণবাহী ট্রাকের পানি পড়ে পিচ্ছিল সড়ক, বেপরোয়া গতি আর অদক্ষ চালকদের প্রতিযোগিতায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তার উপর অনুমোদনহীন ফিটনেসবিহীন যান, ইজি বাইক ও সিএনজি চালিত অটোরিকশার অবাধ চলাচলে সামান্য অসাবধানতাতেই ঘটছে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ। রোডটা বাঁকা থাকতে মানে আমাদের দুর্ঘটনা হচ্ছে। দুই দিকে যখন যানবাহন চলাচল করে আমরা সবসময় খুব ভয়ের মধ্যে থাকি কখন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা যে প্রবল যে এটা আমাদের মাঝে সবসময় কাজ করে, আমাদের ফ্যামিলি আমাদেরকে নিয়ে টেনশন করে, চিন্তায় থাকে। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 বা 8 লেনে উন্নীত করা গেলে কমবে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও। এখানকার রাস্তাটা অতি সংকীর্ণ, যে হিসেবে রাস্তাটা থাকার দরকার সেই হিসেবে রাস্তাটা নেয়। যদি 6 লেন কিংবা 8 লেনের রাস্তাটা করা হয় তাহলে দুর্ঘটনা কমবে বলে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। বিআরটিএ দেয়া তথ্য মতে চট্টগ্রাম কক্সবাজার 150 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে শুধু 2025 সালেই প্রাণ হারিয়েছেন 160 জনের বেশি মানুষ, আহত হয়েছেন প্রায় 400 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একাধিক সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার লোকমান হোসেনের বিরুদ্ধে। সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় তার হাতে লাঞ্ছিত হয়েছেন এলজিইডির প্রকৌশলীও। বর্তমানে তার প্রকল্পগুলোর কাজ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এলজিইডি। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। গত 13 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত সড়কের মান নিয়ে আপত্তি জানান এলজিইডির উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম। এ সময় তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া দিয়ে বাস দিয়ে পিটিয়ে আহত করেন ঠিকাদার লোকমান হোসেন। পরে এই ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়। সম্প্রতি নবীনগর উপজেলায় একাধিক সড়ক নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান হোসেন এন্টারপ্রাইজের বিরুদ্ধে। এমনকি নির্ধারিত সময়ের আগে কাজ অসমাপ্ত রেখে বরাদ্দকৃত অর্থের বেশিরভাগ তুলে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এর মধ্যে নবীনগর সদরের আলিয়াবাদ থেকে শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর পর্যন্ত 5 কিলোমিটারের বেশি সড়কটির পুনঃসংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিল 2025 সালের 27 নভেম্বর। কাজটি এখন শেষ না হওয়ায় এরই মধ্যে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তদন্ত করার আসলে দাবি জানাই। আরেক কথা হলো যে কন্ট্রাক্টরে করছে কন্ট্রাক্টরের লাইসেন্সটা আসলে বাদ করে দাও। রাস্তা ভাঙে চুরে শেষ হয়ে গেছে, কোন রাস্তা সুন্দরভাবে করে নাই। ঠিকাদার ভাঙে গেছে, রাস্তাটা পরিপূর্ণভাবে ঠিক হয় না। অনেক সমস্যা হইতেছে, অনেক সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা। আজ গাড়ি উল্টে গেছে, আমারই এক আত্মীয় ছিল। চলাচলের জন্য আপনার অনেক সংকট ভোগ করতেছে। এরপরে থেকে আপনার রাস্তা ওই পর্যায়ে 15 পর্যায়ে থেকে যে স্থগিত হয়েছে এ পর্যন্ত আমাদের ইউনিয়নে এই রাস্তাঘাটের কোনো কাজ চলমান নাই। এদিকে নবীনগরের জীবনগঞ্জ বাজার থেকে রতনপুরের শাহপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। তবে কাজ শুরু হওয়ার মাত্র 2 দিনের মধ্যে এলজিইডির উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের যোগসাজশে লোকমান হোসেন 1,77,000 টাকা তুলে নেয়। এই ঘটনায় ওই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ঠিকাদারকে চিঠি দেওয়ার পরে ঠিকাদার যদি কাজ না করে তখন ডিপার্টমেন্টকে জানাবো, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ওনারা তখন ঠিকাদারের বিরুদ্ধে অ্যাকশন নেবে বা তার লাইসেন্স বাতিল হবে বা ক্যান্সেল একটা কিছু হবে, তখন সেটা তারা সিদ্ধান্ত নেবে। তবে অভিযুক্ত ঠিকাদার লোকমানের দাবি তিনি নিয়ম মেনে টাকা উত্তোলন করেছেন। আমাদের প্রথমত যে কাজ বলছে যে আমরা কাজ না করে টাকা নিচ্ছি, এটা সম্পূর্ণ সঠিক না। এদিকে সড়ক নির্মাণে অনিয়মে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য। আর ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমি চেষ্টা করতেছি যে এই কাজগুলি উদ্ধার করার জন্য, আর যারা কাজ করবে না, যারা কাজ ফেলে রাখছে বাদ দিয়া নতুন করে আবার করার জন্য হাই অফিসিয়াল একটা টিম এসে ভিজিট করে গেছেন। ওনারা আমাদের প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে একটা রিপোর্টও ওনারা করছেন সাবমিট করছেন। এখন সেক্ষেত্রে রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলজিইডির তথ্য মতে নবীনগর উপজেলায় ঠিকাদার লোকমান হোসেনের অন্তত 60 কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সরকারি হাসপাতাল মানেই স্বল্প খরচে চিকিৎসা, কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজের চিত্র উল্টো। সেবা প্রত্যাশীদের দাবি প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধ সংকটে খরচ বাড়ছে রোগীর। এছাড়া
পর্যাপ্ত লোকবল না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। দ্রুত সেবার মান বাড়ানোর দাবি রোগীদের। বাহার রায়হানের তথ্য, ছবিতে রিপোর্ট। আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে 1992 সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে 250 শয্যার হাসপাতাল হিসেবে যাত্রা শুরু হয়। পরে হাসপাতালটি 500 শয্যায় উন্নীত করা হয়। তবে রোগীদের অভিযোগ, কাঙ্ক্ষিত সেবা মিলছে না এই হাসপাতালে। এক্স-রে মেশিন থাকলেও ফিল্মের অভাবে তা বন্ধ। এছাড়া নেই ওষুধ সরবরাহ, শয্যা সংকট প্রকট। দ্রুত হাসপাতালটিতে সেবার মান বাড়ানোর তাগিদ রোগীদের। পর্যাপ্ত বেডের সমস্যা আছে, আরও বেডের প্রয়োজন, এবং রোগীর স্বজনদের বসার কোনো জায়গা অনেক ক্ষেত্রে নাই। আপনি অক্সিজেন দিয়ে রুগী নিয়ে আসলে, অ্যাক্সিডেন্টের রুগী নিয়ে আসলে আপনার হুইল চেয়ারে বসতে পারে না, টলি লাগে। তো টলি নাই, রুগী এখানে অ্যাম্বুলেন্সে রাখা দেয়, রাখতে রাখতে 1-2 ঘন্টা চলে যায়। সিরিয়াস একটা রুগী নামাইতে পারে না, পরবর্তী দেখা রুগী অনেক সময় এখানে মারাও যায়। একটা টলির ব্যবস্থা নাই, ভিতরে গেলে এই রুগীর লোকে যায় 100 টাকার বিনিময়ে 200 টাকার বিনিময়ে বেড দেওয়া লাগে, টলি দেওয়া লাগে। টলি নিয়ে উপরে দিয়ে 6 তলায় 7 তলায় 3 তলায় 100 টাকা লাগে, 200 টাকা লাগে। একই তো জনবল কম, তার উপর চিকিৎসা সরঞ্জাম সংকট। এর মধ্যে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। থেকে 2000 রুগীর আমরা ভর্তি রুগী চিকিৎসা দিয়ে আসতেছি। আর আমাদের বাজেট যেটা দেওয়া হয় বা যেটা দেওয়া হয়, এটা 500 বেডের হিসেবে দেওয়া হয়। 500 বছর বাজেট দিয়ে আমরা 1000-1500 রুগীর সেবা দিয়ে যাচ্ছি। এই কারণে সার্ভিস অথবা সার্ভিসের যে লজিস্টিক যেগুলো, এগুলো অপ্রতুল। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ 6 জেলার মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয় এ হাসপাতালে। 1000 শয্যায় উন্নীত করার দাবি সেবা প্রত্যাশীদের। সময় সংবাদ, কুমিল্লা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আলিফ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সুহরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। পাহাড়ি জনপদ বান্দরবানের দুর্গম বিভিন্ন পাড়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। শুষ্ক মৌসুমে ঝিরি ঝর্ণার পানি শুকিয়ে যাওয়ায় কাজে আসছে না জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত 100 কোটি টাকার প্রকল্প। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকট বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। শুষ্ক মৌসুম আসার আগেই শুকিয়ে গেছে ঝিরিঝর্ণা ও নদীর পানি। ছোট্ট কূপ থেকে বাটি দিয়ে খাবার পানি সংগ্রহ করছেন পাহাড়ি এলাকার বাসিন্দারা। বান্দরবান সদর উপজেলার সুয়ালক মাঝের পাড়া, টঙ্কাপতি, চিম্বুক সহ জেলার বিভিন্ন উপজেলার দুর্গম এলাকায় এমন দশা। এক কলসি পানির জন্য পাড়ি দিতে হচ্ছে কয়েক কিলোমিটার পাহাড়ি পথ। অথচ এসব এলাকায় পানীয় জলের চাহিদা পূরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতি বছর বাস্তবায়ন করে কোটি কোটি টাকার প্রকল্প। কিন্তু অভিযোগ রয়েছে, সঠিক নিয়ম মেনে প্রকল্প বাস্তবায়ন না করায় শুষ্ক মৌসুম আসার আগেই অকেজো হয়ে পড়ে দুর্গম এলাকায় স্থাপিত টিউবওয়েল, রিং অয়েল ও জিএফএস প্রকল্পগুলো। তাই শুষ্ক মৌসুমে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। আরো 100 ঘর 100 পরিবার আছে, পানির সমস্যা। আমরা খাইতে পারতেছি না, রান্না বান্না করতে পারতেছি না, গোসল করতে পারতেছি না। দীর্ঘদিন ধরে আমরা পানি পাচ্ছি না, আমাদের পানির খুব কষ্ট হইতে আছে, টোকাই টোকাই পানি আনতে হয়। এদিকে প্রকল্পের কাজ সঠিকভাবে করা হলেও শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির সংকট দেখা দেয় দাবি জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর। জলবায়ু পরিবর্তনের ফলে এবং পাহাড়ের ঝিরিগুলো এই সময়ে শুকিয়ে যাওয়ায় আমাদের পানির সংকট দেখা দেয়। তো আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, রেইন ওয়াটার হারভেস্টিং এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করছি এই সংকটটা নিরসন করার জন্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে 2025-26 অর্থ বছরে জেলায় পানি সংকট নিরসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে বাস্তবায়িত হয় 89 কোটি টাকার 2টি প্রকল্প। এনে জাকির, সময় সংবাদ, বান্দরবান। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা কাজের সন্ধানে এসে জড়ো হন কান্দিরপাড় টাউন হল মাঠে। তারপর শুরু হয় শ্রম বেচাকেনা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। একটা বিষয় জানা রাখতে চাই প্রথমে, যে ভোরের আলো ফোটার আগে কিন্তু কুমিল্লা নগরের যে প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকা টাউন হলের পাশে
এই যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখানে আসতে শুরু করে এবং কুমিল্লা জেলার যে 17টি উপজেলা রয়েছে এবং 18 থানা রয়েছে সেখানকার থেকে শ্রমিকরা কিন্তু এখানে আসতে শুরু করেন এবং তার পাশাপাশি কুমিল্লা জেলার বাইরে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু এখানে শ্রমিকরা আসেন কাজের সন্ধানে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরীর কান্দিপাড় এলাকায়, যেখানে টাউন হলের পাশে কিন্তু এখানে শ্রমিকের হাট বসেছে। অর্থাৎ প্রতিদিনের ন্যায় এই শ্রমিকের হাটটা কিন্তু এখানে বসে এবং প্রতিদিনের ন্যায় তারা ভোর হওয়ার আগে ভোরের আলো ফুটার আগে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়। এখানে কিছু কিছু শ্রমিক রয়েছেন যারা হচ্ছে মাটির কাজ করে, মাটি খোঁড়ার কাজ করেন, অর্থাৎ নির্মাণাধীন ভবন, পুকুর বা কোনো জায়গা ভরাট করার জন্য যে মাটি খোঁড়ার জন্য বা মাটি ভরাট করার জন্য যে লোক প্রয়োজন হয় তারা কিন্তু এখানে উপস্থিত থাকেন। তাদের সাথে যাদের প্রয়োজন ওই ব্যক্তিরা এসে দরদাম করে তাদেরকে দিনব্যাপী চুক্তি করে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে একেবারে অনেকে 6টা থেকে 7টার সময় কিন্তু কাজের সন্ধানে বের হয় এবং কাজ পায় 800 টাকা অথবা 1000 টাকার বিনিময়ে কিন্তু তারা সারাদিন ব্যাপী কাজ করে এবং সেই 1000 টাকার মধ্যে কিন্তু তাদের সকালের নাস্তা, দুপুরের খাবার সেখানে কিন্তু তারা করতে হয়। এবং অপরদিকে আমি জানাতে চাই এখানে কিন্তু যারা নির্মাণাধীন ভবনে কাজ করে থাকেন, বিশেষ করে রাজমিস্ত্রির সাথে সহকারী হিসেবে, তারাও কিন্তু এখানে আসেন সকালবেলা এবং সকালবেলা আসার পর তাদেরকে কিন্তু দরদামের মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং এমন করে কিন্তু এখানকার যারা রয়েছেন, অর্থাৎ এখানে যারা কুমিল্লা 17টি উপজেলার যারা রয়েছেন তারা তো আসেন, তার পাশাপাশি নীলফামারী, উত্তর রংপুর, দিনাজপুর, এইসব যে উত্তরে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে যে আসা যে শ্রমিকরা রয়েছে কাজের সন্ধানে তারাও কিন্তু এখানে আসেন। তবে তাদের সাথে কথা বলে আমরা যা জানতে পেরেছি তারা যেটা বলছেন যে এখানে আসার পরে যখন তাদেরকে দরদাম করে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে যে কাজ সেই কাজের ওপর ভিত্তি করে তার যে পারিশ্রমিক তাদেরকে ন্যায্য ঠিক করা হয়। অনেক সময় কাজের বেশিও তাদেরকে অনেক সময় ধরে কাজ করতে হয়। সেই সময় যে বেশি সময় কাজ করার ফলে তাদেরকে কিন্তু অধিক বা কোন ধরনের টাকা দেওয়া হয় না বলে তারা সেটা বলছেন। তো এই মুহূর্তে তারা যেটা বলছেন যে এই প্রচন্ড গরমের মধ্যে তারা 800 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু দিনব্যাপী কাজ করেন। তবে সেটা যদি আরো একটু তাদের শ্রমিক মজুরি যদি বাড়িয়ে দেওয়া হতো তাহলে তাদের জন্য আরো ভালো হতো বলে তারা জানছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা শ্রমের হাট থেকে। যুক্ত ছিলাম কুমিল্লায়। ঈদুল আজহার আগে মশলার দাম কমেছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। পর্যাপ্ত আমদানি থাকায় পাইকারি এ বাজারে গত 1 মাসের ব্যবধানে সব ধরনের মশলাই কমেছে কেজি প্রতি 50 টাকা থেকে 700 টাকা পর্যন্ত। তবে অবৈধ পথে দেশে মশলা প্রবেশ করায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ক্ষতির মুখে পড়ছেন আমদানিকারকরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রামের খাতুনগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আনলোড হচ্ছে আমদানি করা বিভিন্ন ধরনের মশলার চালান। ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা ও নগরীর খুচরা ব্যবসায়ীরা শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় করছেন এই পাইকারি বাজারে। ব্যবসায়ীরা বলছেন ভারত, ভিয়েতনাম, মিয়ানমার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে মশলা আমদানি হওয়ায় বাজারে কোনো সংকট নেই। বরং গেল বছরের তুলনায় বিভিন্ন মশলার দাম কমেছে 10 থেকে 40% পর্যন্ত। মানভেদে মশলার দাম প্রায় 10 থেকে 30% কমেছে। জিরা হচ্ছে আগে বিক্রি হয়েছিল 600 টাকা, 650 টাকা, এখন বিক্রি হচ্ছে 505 টাকা, 10 টাকা। তবে সীমান্ত পথে অবৈধভাবে দেশে মশলা প্রবেশ করায় সরকার রাজস্ব হারানোর পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন অভিযোগ সংশ্লিষ্টদের। যেভাবে ব্ল্যাকে আসতেছে এখন 2100 হয়ে গেছে 2800 থেকে, কিন্তু তারপরেও তো ইম্পোর্ট করার সাহস পাচ্ছি না। অনেক করছে, অনেক লোকসান দিচ্ছে। ব্ল্যাকে যতক্ষণ বন্ধ হবে না ততক্ষণ বাজারে ব্যবসা হবে। আমদানি করা মশলার পাশাপাশি দেশীয়ভাবে উৎপাদিত হলুদ, মরিচ ও ধনিয়ার দামও কম রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। হলুদের বাজার হচ্ছে অনেক কম। হলুদ যেখানে 210 টাকা বিক্রি হচ্ছে ইন্ডিয়ানটা, দেশিটা বিক্রি হচ্ছে আপনার 185 টাকা রেট। একেবারে মশলা আইটেম এমন এক পর্যায়ে চলে আসছে যেগুলো একেবারে সর্বসাধারণের নাগালের ভিতর, প্লাস আমাদের যারা ইম্পোর্ট করে আনতেছে ওরা সবাই এখন অনেক টাকা লস দিচ্ছে। ঈদকে কেন্দ্র করে প্রতি বছর দেশে মশলার বাজার 30 থেকে 35% পর্যন্ত চাহিদা বেড়ে যায়। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে চলতি অর্থ বছরে জুলাই থেকে 10 মে পর্যন্ত এলাচ আমদানি হয়েছে 1150 মেট্রিক টন, দারুচিনি 13,296 মেট্রিক টন, লবঙ্গ 1350 মেট্রিক টন, জিরা 3115 মেট্রিক টন এবং গোলমরিচ 1959 মেট্রিক টন।
ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কোরবানির ঈদ সামনে রেখে তেঁতুল গাছ কাটার হিড়িক পড়েছে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে তেঁতুলের গুড়ির চাহিদা। কৃষিবিদরা বলছেন, নির্বিচারে তেঁতুল গাছ কাটা বন্ধ করতে না পারলে বিরূপ প্রভাব পড়বে পরিবেশের ওপর। আর বন বিভাগ বলছে, সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজন বরাদ্দ। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। তেঁতুল গাছ কেটে টুকরো করতে ব্যস্ত 6 মিলের শ্রমিকরা। তেঁতুল গাছের এই টুকরোগুলোই কোরবানি ঈদের অন্যতম উপকরণ, কারণ গাছের ছোট ছোট গুঁড়ি বা এই টুকরো ছাড়া কোনোভাবেই কাটা যাবে না কোরবানির মাংস। কাঠ ব্যবসায়ীরা হন্যে হয়ে তেঁতুল গাছ খুঁজে বের করার পর 6 মিলে টুকরো করে সাজিয়ে রাখছেন দোকানে। প্রতি বছর কোরবানি ঈদে মাংস কাটার গুঁড়ি বা খাটিয়া তৈরিতে কাটা পড়ছে প্রচুর তেঁতুল গাছ। তেঁতুল গাছ পচে না, অন্য কাঠ পচিয়ে যায়, এই কারণেই তেঁতুল কাঠ ব্যবহার করা হয়। আর অন্য কোনো কাঠ দিয়ে মাংস কাটা যায় না। এই টেকার তেঁতুল গাছ দিয়ে ঢাকা পর্যন্ত নিয়ে যায়। কাঠ ব্যবসায়ীরা বলছেন, ভারী আঘাতেও তেঁতুল কাঠ সহজে ফেটে যায় না, তাই কোরবানির সময় মাংস কাটার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় এই কাঠের গুঁড়ি। উত্তরের জনপদ গাইবান্ধার বিভিন্ন গ্রাম থেকে কেটে আনা তেঁতুল গাছের এসব গুঁড়ি শুধু এ অঞ্চলে নয়, বেশ চাহিদা আছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। তেঁতুল কাঠটা কোরবানির টাইমে বেশি চাহিদা থাকে। এবার গাছ আসলে কম, তেঁতুলের গাছ খুব একটা পাওয়া যাচ্ছিল না। শুধু কাঠের উৎস নয়, প্রচুর কার্বন শোষণের মাধ্যমে পরিবেশ ঠান্ডা রাখে তেঁতুল গাছের ঘন ছায়া। কৃষিবিদরা বলছেন, মাটির ক্ষয়রোধ ও পরিবেশের তেঁতুল গাছ কাটা বন্ধ করা দরকার। আর এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য নেই কোনো বরাদ্দ, জানালেন বন বিভাগের কর্মকর্তা। তেঁতুল গাছটা এইভাবে কাটা হচ্ছে, এটা আসলে আমাদের পরিবেশ, তারপর যে কোনো প্রাণী, মানুষ সবার জন্যই আসলে হুমকি। সামাজিক বনায়নের আওতায় এবং পাবলিক কোনো ফোরামে এর জন্য আলাদা কোনো বাজেট দেওয়া হয় না। প্রতি বছর দেশে গড়ে 1 কোটির মতো পশু কোরবানি হয়। এই বিশাল আয়োজন ঘিরে লাখ লাখ মাংস কাটার গুঁড়ির প্রয়োজন পড়ে, আর সেজন্যই কাটা পড়ে প্রচুর তেঁতুল গাছ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গুটি কয়েক অসাধু লোকের কারণে পুরো ভূমি ব্যবস্থাপনাকে বদনামের সম্মুখীন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুস্থদের মাঝে চাল বিতরণ, মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল বিতরণ ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী ভূমি খাতে দুর্নীতি কমানো প্রসঙ্গে বলেন, সেবা সহজীকরণ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ভূমি সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করা হবে বলে জানান তিনি। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের নির্বাচন আজ, তবে এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। শুক্রবার বিকেলে নগরীর রেডিসন ব্লু হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির প্যানেল লিডার SM নুরুল হক। নির্দিষ্ট একটা হিয়ারিংয়ের মাধ্যমে যেই সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী একটা নতুন শিডিউল করে ইলেকশন করলে সারা চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের সদস্যবৃন্দ একটা আনন্দঘন মুহূর্ত করে একটা ইলেকশন করতে পারত। অতি পরিতাপের বিষয়, কর্ণপাত না করে চট্টগ্রাম চেম্বার সেই ঘোষিত 18 তারিখের নির্বাচন 23 তারিখে করার জন্য তড়িঘড়ি করে যেই সিদ্ধান্ত দিয়েছে এটাতে নির্দিষ্ট রয়ে গেল। নবাবগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। শুক্রবার রাতে সদরের চরবাগডাঙ্গা গিধিনিপাড়ার মানোয়ারা বেগম আম কুড়ানোর সময় ও শিবগঞ্জ পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের আব্দুল মালিক ধান খেতে কাজ করার সময় নিহত হন। আহত 2 জনকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকাল 7টার দিকে মানিকছড়ি উপজেলার গোসাই মন্দিরের পাশে লাশটি দেখতে পায় এক কিশোর। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে, তবে লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি তারা।
20,000 প্রসবকালীন ফিস্টুলা রোগী রয়েছেন। এছাড়াও প্রতি বছর নতুন করে যুক্ত হচ্ছেন কয়েক হাজার ফিস্টুলা রোগী। এমন পরিস্থিতিতে 2030 সালের মধ্যে এ রোগ নির্মূলে কাজ করছে সরকার। প্রতি বছর সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য 23 মে পালন করা হয় আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সভার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিভাগ, বেসরকারি সংস্থা CIPRB এবং UNFPA বাংলাদেশ। সভায় বাংলাদেশে ফিস্টুলার বর্তমান পরিস্থিতি, জাতীয় অগ্রগতি, বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ, পুনর্বাসন কার্যক্রম এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েশন। আমাদের যে অবস্টেটিক ফিস্টুলা যেগুলো হয়, যারা গরিব জনগোষ্ঠী, যাদের কোনো এডুকেশন নাই, যাদের অল্প বয়সে বিয়ে হচ্ছে, যারা দায়ী বা দায়ী দিয়ে বেসিক্যালি আমি বলবো বা টিবিএ দিয়ে বাড়িতে যাদের ডেলিভারি হচ্ছে, সেই পেশেন্টগুলোর কিন্তু অবস্টেটিক ফিস্টুলা হচ্ছে। 18-র আগে বিয়ে নয় সেটা তো আমরা বলি, 20-এর আগে বাচ্চা নয় সেটাও আমরা বলবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ডেলিভারিটা একটা ইনস্টিটিউশনে হইতে হবে। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় চলছে 3 দিনব্যাপী 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। শুক্রবার সকালে খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। বিজ্ঞান মেলায় অংশ নেয় বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি ও বৈজ্ঞানিক প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ দূষণ রোধ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নানা ধারণা তুলে ধরে তারা।